আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে থেকে প্রাইমারি সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো আমরা করাবো ফ্রিতে, আজকে দেখেন 1 নম্বর ক্লাস। এইভাবেই চলবে ক্লাসগুলা, এইভাবেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে? ম্যাথ যা পড়াবো এগুলার বাইরে কিচ্ছু পড়তেও হবে না, কিছু আসবেও না। যদি চেঞ্জ করেও আসে, আপনি যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন আর প্র্যাকটিস করেন, ম্যাথ যদি চেঞ্জ হয়েও আসে তারপরেও আপনি অ্যান্সার করে আসতে পারবেন। বোঝা গেছে? সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ইরিনা আরা তন্নি শেয়ার করছেন, যারা শেয়ার করছেন তাদের কমেন্টগুলো একটু পড়বো, সবাই একটু শেয়ার করে দিবেন। কারণ এখানে তো সাজেশন ভিত্তিক ক্লাসগুলো শেয়ার করলে আপনার ওয়ালে থেকে যাবে। ঠিক আছে? তো সবাই একটু শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই একটু দ্রুত শেয়ার করেন। ফারজানা আক্তার শেয়ার করছেন। হ্যাঁ, আমরা আপলোড দিব এই ক্লাসগুলো, আবার ইউটিউবেও পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল যে লার্নিং স্কুল, অনেক, ওইখানে প্রায় 5 লক্ষ ফলোয়ার আছে। আপনি আমাদের লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলেও আমাদের এই ক্লাসগুলো আপলোড পাবেন। ওইখানে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে? লার্নিং স্কুল লিখে সার্চ দিলেই হবে। আর এস রুমি শেয়ার করছেন, এমডি শাহাবুদ্দিন শেয়ার করছেন, রুদেলা জান্নাত শেয়ার করেছেন, তৃষ্ণার্ত শেয়ার করেছেন, ওম্মে হানি শেয়ার করেছেন, হাবিবা আক্তার প্রথম শেয়ার করছে। অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। 1000+ কিন্তু হয়ে গেছে। তো সাথে সাথে কিন্তু 1100 আমরা ক্লাস দেখতেছি। লুপসা আক্তার, তৌকির আহমেদ ছনেট শেয়ার করেছেন, মাইমুনা মুক্তি শেয়ার করেছেন, রুদিলা জান্নাত অনেকগুলো শেয়ার করেছেন, অনেকগুলো থ্যাংক ইউ। এমডি ইমরান শেয়ার করেছেন, শিশির কণা শেয়ার করেছেন, এমএসটি সিনথিয়া ইয়াসমিন শেয়ার করেছেন, আদিব আহমেদ শেয়ার করেছেন, সাথী রয় শেয়ার করেছেন। আপনারা কি চান যে ম্যাথ একদম শুরু থেকে শুরু করি? আমি কিন্তু একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি, কারণ আপনারা সময় পাবেন। আবারও বলতেছি, অনেক জায়গায় বলতেছে যে ডিসেম্বরে পরীক্ষা হবে, জানুয়ারিতে পরীক্ষা হবে। কখনোই হবে না, কখনোই হবে না। 6 মাসের আগে প্রাইমারি পরীক্ষা হবে না। সো আমরা একদম ধীরে ধীরে শুরু থেকে বেসিক বুঝে বুঝে আগাবো। ওই দিন কিন্তু আমি একটা কথা বলছিলাম, আপনাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নাই। আমার ক্লাসগুলো যদি রেগুলার দেখেন, আমাদের ইংলিশের ক্লাস হবে, ম্যাথের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস, তারপরে বাংলা ক্লাস, সবই দেওয়া হবে ফ্রিতেই। আপনি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন, ধরাবাঁধা কোনো নিয়ম নাই। অথবা না ভর্তি হওয়া আমাদের ক্লাসগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। রেসপন্স ভালো থাকলে, এই যে সবাই যদি ঠিকমতো শেয়ার করেন, ঠিকমতো যদি রেসপন্স যদি সবার ভালো পাই, ইনশাল্লাহ রেগুলার ক্লাস চলবে, রেগুলার ক্লাস চলবে। আমরা একদম জিরো থেকে শিখবো। আবারও বলতেছি, একদম জিরো থেকে, আমরা একদম জিরো থেকে শুরু করতেছি। আর খুব দ্রুত সামনের সপ্তাহ থেকে আমাদের পেজে ফ্রি এক্সামের ব্যবস্থা করতেছি। ফ্রি এক্সাম, ফ্রি পরীক্ষা নেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে। সিলেবাস সারাদিনে শেষ করবেন, রাতে পরীক্ষা দিবেন। এটা করলে আরো ভালো হবে। 90 দিনের যে স্টাডি প্ল্যান, এই 90 দিনের স্টাডি প্ল্যান দিয়ে আমাদের 90টা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে। সামনের সপ্তাহ থেকে শুরু হবে 90 দিনের স্টাডি প্ল্যান নিয়ে। সো আপনার তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নাই। আমাদের এক সেট বই আপনার হাতে থাকলে আর আমাদের ক্লাসগুলো যদি আপনি করেন এই এক সেট বইয়ে অনুযায়ী, তাহলে আপনি যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। শুধু শীট পরে, শুধু একটা প্রাইমারি গাইড পরে কারো কোনোদিন জব হয় নাই, আর হবেও না। এটা মনে রাখতে হবে। সাবজেক্টিভ পড়তে হবে, প্রতিযোগিতা হবে অনেক বেশি, প্রতিযোগিতা হবে অনেক বেশি। এর জন্য দেখেন আমাদের 4টা বই একটা জব সলিউশনের চেয়েও বেশি, জব সলিউশনের চেয়েও বেশি। তার মানে সব কিন্তু অধ্যায় ভিত্তিক সাজিয়ে দেওয়া আছে, পড়লেই মনে থাকবে। ঠিক আছে? সামনের সপ্তাহ থেকে আমাদের ফ্রি এক্সামগুলা প্রতিদিন যা পড়বেন, প্রতিদিন আগের দিন আমরা রুটিন দিয়ে দিব, আগের দিন রুটিন দিয়ে দিব, মানে আজকে সারাদিন এবং কি কালকে সারাদিন পরে, আজকে রাত্রে কালকে সারাদিন পরে রাত্রে পরীক্ষা দিবেন। এরকম প্রতিদিন রাতে চলবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা ক্লাস শুরু থেকেই করতেছি, ক্লাস
শুরু থেকেই করতেছি। তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা যা পড়বো একদম গণিতের বেসিক যে জিনিসটা, দেখেন গণিতের ক্লাস 1 আমরা পড়বো বাস্তব সংখ্যা অধ্যায় থেকে। দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়, বেশিরভাগ প্রশ্ন হয় মৌলিক সংখ্যা থেকে। আমরা মৌলিক সংখ্যার ক্লাসটা, এরপরের ক্লাসটা হবে মৌলিক সংখ্যা। আর আজকে আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করব যেখান থেকে প্রশ্ন হয়, যেখান থেকে প্রশ্ন হয়। আমরা প্রথমে যদি অঙ্ক নিয়ে চিন্তা করি, সংখ্যা এবং অঙ্ক, সংখ্যা এবং অঙ্ক। আমাদের অঙ্ক কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে টোটাল কয়টা আছে? 10টা। এই 10টা হচ্ছে কি? অঙ্ক। এই 10টাকে বলা হয় অঙ্ক। এই 10টা অঙ্ক মিলে পৃথিবীর সকল সংখ্যা তৈরি হয়। এই 10টা অঙ্ক মিলে পৃথিবীর সকল সংখ্যা তৈরি হয়। বোঝা গেছে? তাহলে কি সংখ্যা কি দিয়ে তৈরি হয়? পরীক্ষার হলে প্রশ্ন আসছে যে সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে জিনিসগুলা? যে তাহলে এই 10টা হচ্ছে অঙ্ক। পাটিগণিতে এই 10টা অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলাকে অঙ্ক বলা হয়। আবার এগুলো আবার সংখ্যা হিসাবে ইউজ হয়। এই অঙ্কগুলো আবার সংখ্যাও হয়। কখন সংখ্যা হবে? যখন আমি বলবো 5টি কলম, 5টি কলম, 3 টাকা, 7টি মাছ। তো এগুলা এই অঙ্কগুলা সংখ্যা হিসাবে ইউজ হয়। এগুলা অঙ্ক প্লাস সংখ্যা। তার মানে এগুলা কি? অঙ্ক প্লাস সংখ্যা। পরীক্ষার হলে প্রশ্ন আসবে অঙ্ক কয়টি? অঙ্ক হচ্ছে 10টি। অঙ্ক হচ্ছে কি? 10টি। অনেকে শূন্য বাদ দেন, শূন্য বাদ দেওয়া যাবে না, শূন্য অঙ্ক। তার মানে এই 10টি অঙ্ক মিলে পৃথিবীর সকল সংখ্যা তৈরি হয়। যেমন আমি যদি বলি যে 105 লিখবো, তাহলে এখান থেকে 1 নিলাম, এখান থেকে 0 নিলাম, এখান থেকে 5 নিলাম, এই যে 105। আমি যদি বলি 729 লিখবো, তাহলে 729 লিখতে এখান থেকে 7 নিতে হবে, এখান থেকে 2 নিতে হবে, এখান থেকে 9 নিতে হবে। তার মানে এই 10টা অঙ্কর বাইরে কোনো সংখ্যা হবে না। এই 10টা অঙ্ক দিয়েই পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলা তৈরি হয় বা আমরা সংখ্যা লিখতে পারি। তার মানে এগুলা কি? অঙ্ক প্লাস সংখ্যা হিসেবে ইউজ হয়। কোনগুলা? এগুলা অঙ্ক প্লাস সংখ্যা। আর সংখ্যা কোনগুলা? সংখ্যা তো বললাম। আর শুধু অঙ্ক এরা, শুধু অঙ্কের কথা চিন্তা করলে এরা আবার সংখ্যা হিসাবে ইউজ হয়। আর এইগুলা শুধু কি? এরা শুধু হইতেছে সংখ্যা। যেমন 12 লিখলাম, 2 বা ততোধিক অঙ্ক মিলে, 2 বা ততোধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। বোঝা যাইতেছে? 2 বা বই কেনার সময় আমাদের অগ্রিম টাকা দিতে হয় না। বই কেনার সময় অগ্রিম টাকা দিতে হয় না, আপনাকে দিতে হয় ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয়। আর এত বড় একটা পেজ, আপনার ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে বেগে যাবে না, টেনশনের কিচ্ছু নাই। ঠিক আছে, এইটা তো। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যেগুলা পরীক্ষায় আসে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহৃত হয় 2টা। বাইনারি, এটাও আমরা একটু জেনে নিই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক ব্যবহার হয়। বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেমন কি? দশমিক পদ্ধতিতে অঙ্ক হইতেছে 10টা, আর বাইনারি পদ্ধতিতে অঙ্ক হইতেছে 2টা। এই 2টা কি কি? 0 এবং 1, যেটা কম্পিউটারের ভাষা। হ্যাঁ, এইটাও পরীক্ষায় আসে অনেক সময় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক ব্যবহৃত হয়। 2টা অঙ্ক ব্যবহার হয়, একটা 0 আর একটা 1। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, দশমিক বা পাটিগণিতে কয়টা অঙ্ক ব্যবহার হয়, বা দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা, তাহলে অ্যান্সার হবে 10টি। কোন 10টি? এটা তো আমরা বললাম 0 থেকে একদম 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এখান থেকে প্রশ্ন হতে পারে। আরেকটা জিনিস আমরা ইম্পর্টেন্ট, খুব চমৎকার একটা জিনিস শিখবো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে দেখেন, এটা এখান থেকে হাজার হাজার প্রশ্ন হয়। এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0 আছে। 0 আছে কয়টি? 0 আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0 আছে 11টি, 1 আছে 21টি। আর 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরা আছে কয়বার করে? এই প্রত্যেক আছে 20 বার করে। এই প্রত্যেক আছে 20 বার করে। এরা 2 আছে 20 বার। আমরা একটা একটা করে মনে রাখবো না? 2 আছে 20 বার, 3 আছে 20 বার, 4 আছে কয়বার? 20 বার, 5 আছে 20 বার, 6 আছে 20 বার, 7 আছে 20 বার, 8 আছে 20 বার, 9 আছে 20 বার। এইভাবে স্বীকার করার দরকার আছে না? 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেককে আছে কয়বার করে? 20 বার করে।
এইটা কিন্তু পরীক্ষায় আসে। কয়দিন আগে খাদ্য অধিদপ্তর পরীক্ষা এই অঙ্ক আসছে। তার মানে আমাদের মনে রাখতে হবে কি, শূন্য আছে 11টি, শূন্য আছে 11টি, এক আছে 21টি, শূন্য 11টি, এক 21টি, আর বাকি সবগুলো আছে কয়টা? 20টি করে। বাকি সবগুলো আছে কয়টি করে? 20টি করে। এটা মুখস্থ হয়েছে। যাদের এটা মুখস্থ হয়ে গেছে তারা একটু ডাল লিখবেন। যাদের এটা মুখস্থ হয়ে গেছে, আমরা আবারও বলতেছি, একদম শূন্য থেকে পড়াবো, একদম শূন্য থেকে। আপনাদের কাজ হবে জাস্ট এই 4টা বই হাতে রাখা। 4টা বই যদি হাতে থাকে, সাবজেক্টিভ যদি আপনি পড়তে পারেন, যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন, আপনি টিকবেন, এইটুকু বলতে পারি। বুঝা আছে? এইটা যার কার কার এটা ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন। এক বইয়ের ভিতরে যদি সব দেওয়া যাইতো, আমরা 4টা বই বানাইতাম না। এক বইয়ের ভিতরে সব, এই বইয়ে যে পরিমাণ প্রশ্ন আছে, আবার তো বললাম যে জব সলিউশনের চেয়ে বেশি প্রশ্ন, এত প্রশ্ন কখনো একটা বইয়ের ভিতরে দেওয়া যাবে না। একটা প্রশ্ন দিতে হলে শর্টকাট আকারে দিতে হবে, আর শর্টকাট পড়লে কখনোই জব হবে না, এটা মাথায় রাখবেন। যারা ভাবতেছেন যে এক বইয়ের ভিতরে কেন সব দিল না, এক বইয়ের ভিতরে কি এত বড় বই বানানো সম্ভব? ঠিক আছে, এটা গেল। এখন আসেন যে এখান থেকে কিরকম প্রশ্ন হইতে পারে। দেখেন দেখেন এই যে পরীক্ষায় প্রশ্ন কিরকম আসে দেখেন। এখন দেখেন আমরা বেসিকটা কিন্তু শিখে ফেলছি। এখন কিন্তু দেখেন 1 নম্বরটা, সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা কি দিয়ে তৈরি হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? এরপরে দেখেন, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো, তবে এর মধ্যে 5 কয়বার পাবা? 28তম বিসিএসে আসছে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার আসে? দেখেন আমরা কিন্তু বেসিক শিখে ফেলছি। তাহলে এইগুলা কি আলাদা আলাদা পড়ার দরকার আছে? এগুলা কি আলাদা আলাদা পড়ার দরকার আছে? দেখেন তো, যে সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা তৈরি হয়, একটু আগে বললাম যে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়। তারপর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার হয়? 2টি, একটা শূন্য আর একটা 1টি। যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো, 5 সংখ্যাটি কয়বার আসবে? আমরা কি বলছিলাম? শূন্য আছে 11, শূন্য আছে কয়বার? 11 বার, আর 1 আছে 21 বার, বাকি সবগুলো আছে কয়বার করে? 20 বার করে। এরপরে বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কয়বার? এটাও কিন্তু 20 বার। দেখেন আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আর বইটা কিন্তু এইভাবেই সাজানো, আমাদের বইটা কিন্তু এইভাবেই সাজানো। তার মানে পারা যাবে না, পরীক্ষার হলে যদি আসে এইভাবে। আমরা আবারও বলতেছি, একদম জিরো থেকে শুরু করতেছি। যারা আজকের থেকে আমাদের এই সিস্টেমে পড়াশোনা করবেন, আমি এতটুকু বলি যে 90 দিন পরে মনে হবে যে সবই পারি। 90 দিন পরে মনে হবে আমি সবই পারি। পরবর্তীতে আসেন, দেখেন এত একদম এটা দেখেন 1 থেকে 100 পর্যন্ত গুনতে, 1 থেকে 100 পর্যন্ত গুনতে 8 সংখ্যাটি কয়বার আছে? তাহলে 8 কয়বার থাকবে? 20 বার। 8 কয়বার? এটা ছিল একদম বেসিক, এটা ছিল একদম বেসিক। পরবর্তীতে আসেন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। এখান থেকে প্রশ্ন হয়। বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেখেন 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0 হওয়ার কথা। কিন্তু শূন্যর তো আলাদাভাবে কোনো ভ্যালু নাই, শুধু শূন্য লিখলে এটার কোনো ভ্যালু আছে না। শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক, শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এজন্য 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। দেখেন সবচেয়ে বড় সংখ্যাকে 1 অঙ্কের, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। মুখস্থ না, নরমালি চিন্তা করেন 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাকে, 1 অঙ্কের 8। যদি 10-এর কথা চিন্তা করেন, এটা 2 অঙ্কের, তাহলে তো এটা তো আমার বলছে 1 অঙ্কের। তাহলে দেখেন 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এটা, আর 1 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? 1। এখন যদি আমি বলি যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2টা 9 দিলেই হয়ে যায়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, এর চেয়ে 2 অঙ্কের কোনো বড় সংখ্যা নাই। দেখেন এরপরে সংখ্যা কত? 100। তাহলে 100 কয় অঙ্কের? 3 অঙ্কের। এজন্য 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9। এখন এইটার মধ্যে এসে সমস্যা বাজে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2টা 1 না, 2টা 1 না, এর চেয়েও 2 অঙ্কের ছোট সংখ্যা আছে। সে কে? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বলি যদি 2টা 1 না, 1-এর পরে যদি 0 দেই, 10 বড় না 11 বড়? 10 বড় নাকি 11 বড়? 11 অবশ্যই বড়। তার মানে সবচেয়ে ছোটকে এই যে 1-এর পরে 0, আমরা এই জন্য লিখি, মুখস্থ না। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা 9 হবে? 3টা 9। তাহলে এই যে এখানে দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এখন খালি 0 বাড়বো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখা 3টা 0। এখন আপনাকে যদি বলতো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা? এই যে 5টা 9। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লিখে কয়টা 0 দিতে হবে? 4টা 0। 1 2 3 4 5। বোঝা গেল যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে হচ্ছে? একদম বেসিক থেকে পড়াবো। আবার বলতেছি একদম বেসিক থেকে।
আপনার টেনশনের কিছু নাই যে ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ, তারপরে জিকে সবই পাবেন। সো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ির কোনো দরকার নাই। অমুক জায়গায় ফ্রিতে দিতেছে, এটা দিতেছে, পাগল হওয়ার কোনো দরকার নাই ভাই। যে কোনো একটা জায়গায় লেগে থাকেন। বোঝা গেছে জিনিসগুলা? তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কখনো ভুল হবে না। আশা করি যাদের এটা ক্লিয়ার হয়েছে, তারা একটু ডান লিখবেন যে ভাইয়া এটা ডান। এখন আমরা অঙ্কে চলে যাব। এখন আমরা কি করব? অঙ্ক। 31 জন স্টুডেন্ট আমরা ক্লাসটা দেখতেছি। বাবা যায় যে 31 জন একসাথে, সরি 3100। এরপরে দেখেন এই যে এখানে আসে বলছে পরীক্ষার হলো প্রশ্ন কি হয়েছে দেখেন, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়। পরীক্ষায় কিন্তু আহামরি কঠিন প্রশ্ন হবে না। প্রাইমারি পরীক্ষার জন্য আপনাকে আমি বলে দিই, মাথায় রাখবেন, বিগত সালের প্রাইমারি প্রশ্ন পড়বেন। আমি যে জিনিসটা বলি, বিগত সালের বিসিএস প্রশ্ন আর বিগত সালের ইম্পর্টেন্ট অন্যান্য কোশ্চেন, ইম্পর্টেন্ট আদার্স কোশ্চেন যদি আপনি পড়তে পারেন, এতটুকু বলতে পারি প্রাইমারি 90 মার্কের পরীক্ষা হবে, 70+ আসবে এইখান থেকে। 70+ এই কোশ্চেনগুলো থেকে হয়তো একটু চেঞ্জ হয়ে আসতে পারে, 70+। আর এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে অধ্যায় ভিত্তিক যদি পড়তে পারেন, যেমন আমাদের বইগুলো একবার টোটালি অধ্যায় ভিত্তিক। প্রাইমারি প্রশ্ন আলাদা, বিসিএস প্রশ্ন আলাদা, আদার্স কোশ্চেনের প্রশ্ন আলাদা। এই জন্য এত বড় হয়েছে। আমরা ওই একটা শীট বা একটা ছোট একটা একের ভিতরে সব, এটা দিয়ে আমরা বিশ্বাসী না। ওইটা পরে আপনার জবও হবে না ওইভাবে যদি আমরা করতাম। এই জন্য বলবো যে লার্নিং স্কুলের এক সেট বই কতটা পপুলার, আপনি যদি জাস্ট যান লাইব্রেরিতে গিয়ে যদি একটু খুঁজেন যে বইগুলোর চাহিদা কি পরিমাণ। ঠিক আছে, পরবর্তীতে আসেন। দেখেন এই যে আমরা অঙ্ক করবো এখন, দেখেন এই টাইপের অঙ্কগুলো প্রাইমারিতে আসে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয়? 5টা নয়। এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে কয়টা শূন্য? 4টা শূন্য। এটা ক্ষুদ্রতম সংখ্যা, এইটা বৃহত্তম সংখ্যা। এখন বলতেছে 2টার যোগফল কত? এখানে কিন্তু 4টা হয়েছে, 5টা আমি দিয়ে দিলাম, 5টা দিয়ে দিলাম। এখন বলতেছে 2টার যোগফল কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর হইতেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা যোগ করে দেন। কত? 9 আর একে কত? 10। অ্যান্সার এটা। দেখেন 10-এর পরে 4টা 9 কোথায় আছে? 10-এর পরে 4টা 9। পরীক্ষা হলে এখন এইটা না আইসা ভাই এইটাই আসতে হবে এরকম না। এখানে বললো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আসতে পারে না? এখানে 5-এর জায়গায় 4 লাগাই দিল, 4-এর জায়গায় 3 লাগাই দিল, 3-এর জায়গায় 6 লাগাই দিল। এখন আপনার সিস্টেমটা বুঝতে হবে, আপনার সিস্টেমটা ঠিক আছে? তাহলে কি সিস্টেমটা আপনার বুঝতে হবে যে কিভাবে করতে হবে। এটা গেল, আশা করি সবাই বুঝছেন। আর এমন ভাবে পড়াবো, এমন থাকবে না যে একজনও বুঝি নাই। ক্লাসে যারা থাকবেন, এইটা দেখেন, এই যে প্রাইমারিতে 2022 সালে আসছে। কেন বলছিলাম এইখান থেকে ম্যাথ আসে? প্রাইমারিতে 2022 সালে আসছে। কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কয়টা? 9, 4টা 9 হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 আর 2টা শূন্য। দেখেন 1 2 3। এখন বলছে এই 2টার বিয়োগফল কত? আর কিছু কিন্তু বলে নাই। এই 2টার বিয়োগফল কত? মুখোমুখি করা যায়। এখানে আছে 9999 থেকে 100 যদি বিয়োগ করে দেই তাহলে 9899 হবে। অথবা এইভাবে যদি না বুঝেন, এটা লিখলাম, এখান থেকে 100 মাইনাস করলাম। দেখ 9 9 8 9, তার 9899 মুখোমুখি করা যায়। 9999 থেকে 100 যদি মাইনাস করে দেই, মনে করেন আপনার কাছে একজনে 9999 টাকা পাবে, তাকে আপনি 100 টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি শেয়ার কত পাবে? তাহলে 100 মাইনাস করে দেন। এই বিষয়টা ক্লিয়ার? বোঝা গেছে? দেখেন এটা কিন্তু 2022 সালে প্রাইমারিতে আসছে। এজন্য বলছি এখানে সংখ্যা চেঞ্জ হয়ে আসতে পারে। এখানে বলছে দেখেন, এইটা যদি বলতো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3-এর জায়গায় যদি বলতো 3 অঙ্ক না 4 অঙ্কের, এখানে 4 অঙ্কের বলতে পারতো, তখন আমার এখানে একটা শূন্য বেড়ে যাইতো। তখন অ্যান্সারটা কত হইতো? দেখেন তখন অ্যান্সারটা কত হইতো? এই যে 4টা, তাহলে এইখানেও 4টা। তাহলে দেখেন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়। এই যে 8999 হইতেছে। কি করলাম আমি? এখানে 3 অঙ্কের জায়গায় 4 অঙ্কের, এই জিনিসটা চেঞ্জ হয়ে আসবে। আর তেমন আহামরি কোনো কিছু চেঞ্জ হয়ে আসবে না, এই সংখ্যাগুলোই চেঞ্জ করে দিবে।
ক্লিয়ার? হ্যাঁ, এই যে একটা কমেন্ট করছে, নিয়ম বুঝলে যতই ঘুরিয়ে দেওয়া হোক আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এইভাবে তারপরেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করিয়ে যাব, মানে আপনাদের ব্রেন যেন ওইটা ক্যাচ করতে পারে। আমি মাঝে মাঝে সংখ্যা ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করব, ঠিক আছে? এটা ক্লিয়ার? এরপরে আসেন, দেখেন এটা কি বলছে, অন্তর মানে বিয়োগ, এটা বুঝতে হবে। অন্তর বা অপেক্ষা যদি বোঝায় তাহলে বিয়োগ করতে হবে। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। অন্তর কত? অন্তর ছিল, অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ, এটা বুঝতে হবে। তাহলে আমার বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখা 5টা শূন্য, 4টা শূন্য। আর কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এটা দেখেন তো, এইখানে কত আছে? 10,000, এইখানে আছে 10,000, এখান থেকে বিয়োগ করতে হবে 9,999। তাহলে বিয়োগফল কত হবে? এইখানে আছে 10,000, এইখান থেকে বিয়োগ করতেছি 9,999। তার মানে কি? এটার সাথে 1 যোগ করলে তো 10,000 হয়ে যায়, তার মানে বিয়োগফল হবে 1। এখন আপনি যদি যদি সিস্টেম যদি না বুঝেন তাহলে সরাসরি আপনি বিয়োগ করেন, তো মুখে মুখে করা যায় সরাসরি। এখানে 4টা 9 আপনি লিখে দেন, দেখেন 9 আছে, 10 হবে 1 হইলে 10 0 0 0 1 1 0। তার মানে কি থাকতেছে? একটা 1, একটা 1। এই শূন্যর তো কোনো ভ্যালু নাই, এই শূন্যর তো কোনো ভ্যালু নাই। আরবার বলতেছি, সবাই খাতা কলম নিয়ে বসবেন, সবাই খাতা কলম নিয়ে বসবেন। নেক্সট ক্লাস থেকে, আমার এটা মনে ছিল না, সবাই খাতা কলম নিয়ে বসবেন। আমি যা পড়াবো এগুলার বাহিরে কিচ্ছু আসবে না, এটা আমি বলে দিচ্ছি, এগুলার বাহিরে কিচ্ছু আসবে না, ঠিক আছে? বোঝা গেছে? এখন এই নিয়ম থেকে, যে নিয়মটা আমি পড়াইলাম, যে ম্যাথই আসুক আপনি কিন্তু পারবেন। এখন আপনি যে কোনো বই ধরেন, আমাদের জব ম্যাথ বইটা আপনি ধরতে পারেন, কারণ এই জব ম্যাথ বই থেকে লার্নিং স্কুলের গত প্রাইমারি, তার আগের প্রাইমারিতে প্রত্যেকটা ধাপে আমি কিন্তু প্রমাণ সহ পড়ে দিয়েছি যে 100%ই কমন ছিল। সো আপনি যদি বলেন যে এক বইয়ের ভিতরে সব, এত সহজ না। এখন দেখেন, এই যে দেখেন এগুলা প্র্যাকটিস আমরা দিছি, এই যে প্র্যাকটিস ম্যাথ, এগুলো হচ্ছে প্র্যাকটিস ম্যাথ। বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? এটা প্র্যাকটিস, দেখি কে কে পারেন। 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে কে কে পারবেন এটা প্র্যাকটিস। দেখেন বইয়ের মধ্যে কিন্তু প্র্যাকটিসও দেওয়া আছে। হাবিব আক্তার বলছে আমি বসি প্রতিদিন, গুড। এখন দেখেন এটা করেন তো, 30 সেকেন্ডে কে কে পারেন? 1 নম্বরটা কত হবে? 1 নম্বরের অ্যান্সার কত হবে? পারা যাবে না। এখন এখান থেকে যেভাবে আসুক আপনি কিন্তু প্রশ্ন পারবেন, কারণ আপনি বেসিকটা বুঝে গেছেন, বেসিকটা আপনি বুঝে গেছেন। গুড। সাথী রয় বলছেন আপনার ক্লাসে খাতা কলম নিয়ে বসি। আর আজওয়াদ আল আবিদ বলছেন যে 9,000 কত? 90,001। আচ্ছা, আমরা এইটা করার চেষ্টা করি। এই অঙ্কটা প্র্যাকটিসের একটা অঙ্ক দেখাই দেই। এখানে বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কয় অঙ্কের? 6 অঙ্কের। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 লিখে কয়টা শূন্য দিতে হবে? 5টা শূন্য। এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কয় অঙ্কের? 4 অঙ্কের। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখেন বিয়োগ করেন, 9 আছে 10 হবে কয় হলে? 1 হইলে। 9 আছে 10 হবে 1 হইলে, হাতে থাকে কত? 1। এটা শূন্য, এটা শূন্য, এইটা শূন্য। এখন 1 আছে কয় হবে? 9 হইলে। 1 আছে 10 হবে 9 হইলে, আবার 1 1। তার মানে যে 9 এর পরে 3টা শূন্য 1, 9 এর পরে 3টা শূন্য 1। পারা যাবে? এখন বলেন, যারা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লেখে জানান দিবেন যে না ভাইয়া ক্লাস বুঝতেছি, না বুঝলে আরো সহজভাবে বুঝাবো, না বুঝলে আরো সহজভাবে বুঝাবো, কিন্তু বুঝতে হবে। তানজিম রাজ সাদি বলছেন ইনশাল্লাহ পারবো স্যার, আপনার ক্লাস করে এই বিশ্বাস হয়েছে নিজের উপরে, এবার চাকরি পাবো ইনশাল্লাহ। আব্দুর রহমান বলছে আপনার এক সেট বই নিয়েছি, আলহামদুলিল্লাহ। 2018 সালের পর থেকে আমাদের বইগুলা সর্বোচ্চ বিক্রিত বই, এটা মনে রাখতে পারেন, ঠিক আছে? সবাই ডান লেখছেন। এখন দেখেন যে পরীক্ষার প্রশ্ন কিরকম হইতে পারে। এখানে কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগফল। পার্থক্য মানে কি? বিয়োগফল। পারবেন আশা করি। তারপরে দেখেন প্র্যাকটিসে আরেকটা অঙ্ক আছে, 2023 সালে আসছে। বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হইতে 5 অঙ্কের কি
ক্ষুদ্র 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2023 সাল আসছে। দেখেন প্র্যাকটিস গুলো যদি করে যান, প্রশ্ন যেখান থেকে হোক ভাই আপনি পারবেন, প্রশ্ন যেখান থেকেই হোক আপনি পারবেন। দেখছেন কতগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি সাথে বইয়ের মধ্যে। এখন আসেন নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন প্রত্যেকটা টাইপ কিন্তু আমরা করে যাচ্ছি, প্রশ্ন যেখান থেকেই হোক আমরা পারবো, প্রত্যেকটা টাইপ আমরা করে যাচ্ছি। ঠিক আছে, মনে করেন আমি নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে, মানে নির্দিষ্ট অঙ্ক দেওয়া থাকবে, মনে করেন এরকম দেওয়া আছে 0 1 2 5। আমার বলতেছে এই অঙ্কগুলা ব্যবহার করে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে। এই অঙ্ক ব্যবহার করে, এই অঙ্ক ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো সহজ, বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোটর দিকে সাজাইতে হবে, বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোটর দিকে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়র দিকে। তাহলে বড় সংখ্যাকে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, এইদিকে মনে করুন বৃহত্তম, তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে 5, এরপরের সংখ্যা 2, এরপরের সংখ্যা 1, এরপরের সংখ্যা 0। তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা বানাইতে পারলাম। এখন বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হলে সবচেয়ে ছোট সংখ্যা আগে দিতে হবে, সবচেয়ে ছোটকে 0 1 2 5। এটা কি হয়েছে? এটা হয় নাই, এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, শূন্যকে আগে দেওয়া যাবে না, শূন্যকে আগে দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, 0 এর পরে, মানে 0 এর চেয়ে বড় সংখ্যা কে আছে, এখানে 0 এর চেয়ে বড় আছে 1, তাহলে এইটাই আগে দিতে হবে, এরপরে 0টা দিতে হবে, এরপরে 2, এরপরে 5। বুঝছেন কিনা? বুঝছেন কিনা যে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তখন কি, তখন 0 এর চেয়ে বড় যে সংখ্যা থাকবে ওইটা আগে লিখতে হবে। 0 এর চেয়ে বড় আছে 1, একটা আগে লিখলাম, মানে 0 এর কাছাকাছি সংখ্যা, এরপরে আমরা 2 দিব, এরপরে সিরিয়াল অনুযায়ী সাজাবো। ঠিক আছে, এরপরে সিরিয়াল অনুযায়ী সাজাবো, হয়ে গেল এটা। এই জিনিসটা আমরা গঠন করতে পারি, যেমন এইটা না থেকে যদি এটা থাকতো 1 0 3 5 7। এখন বললো যে এটা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কয় অঙ্কের, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা কি লিখবো, আগে লিখবো 0 এর চেয়ে বড় কে আছে 1 লিখবো, এরপরে 0, এরপরে 3, এরপরে 5, এরপরে 7। এখন যদি বলতো এটা থেকে বৃহত্তম সংখ্যা, তাহলে 7 5 3 0 1। বুঝা গেছে? তার মানে নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিন্তু বানাইতে পারি। এখন কিন্তু আমরা শিখে ফেলছি, এটা যদি শিখে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। দেখেন আমাদের অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই যে একটা অঙ্ক দেখেন, প্রাইমারিতে আসছে 2019 সালে, 2015 সালে আসছে, আবার 2024 সালেও অন্য চাকরির পরীক্ষায় আসছে। এটা কি বলছে, এই 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তাহলে এটা দ্বারা 4 অঙ্কের প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা বানাবো। বৃহত্তম সংখ্যা তো আমরা বানাইতে পারি সবাই, সবার বড় আগে, এরপর হচ্ছে তার চেয়ে ছোট যারা, এরপরে তার চেয়ে ছোট এটা। এখন ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হলে 0 এর আগে, 0 এর কাছাকাছি সংখ্যা কে আছে 1, এটা আগে দিতে হবে, এরপরে কে 0, এরপরে 2, এরপরে 3। এখন বলতেছে যে এই দুইটার বিয়োগফল কত, এই দুইটা বিয়োগ করলে অ্যান্সার কত হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই 3 স্টার পায় এই অঙ্কটা। তাহলে এই দুইটার বিয়োগফল কত, এই 3210 আর হচ্ছে এইটা। তাহলে বিয়োগ করেন, 3 আছে 10 হবে কয় হলে 7 হইলে, হাতে থাকে কত 1, 3 আছে 11 হবে 8 হইলে, হাতে থাকে কত 1, তাহলে কত 2187। দেখেন 2187। এই অঙ্কটা বিভিন্ন জায়গায় আর অনেক চাকরির পরীক্ষায় আসছে, প্রাইমারিতে আসছে 2 বার। এখন সংখ্যায় যে এগুলা চেঞ্জ করে দিতে পারে, সংখ্যায় এগুলা চেঞ্জ করে দিতে পারে। অনেকে বলে ভাইয়া হুবহু কি দিবে, কিছু অঙ্ক তো চেঞ্জ দিবে। যেমন মনে করেন যদি 15টা ম্যাথ আসে, দেখা যাবে যে 10টা ম্যাথ সেম টু সেমই দেয়, 5টা ম্যাথ একটু চেঞ্জ করে দেয় সংখ্যা, 5টা ম্যাথ সংখ্যা কি করে দিবে, চেঞ্জ করে দিবে। এটা দিতেই পারে, অস্বাভাবিক হওয়ার কিচ্ছু নাই। বোঝা গেছে? এটা সবাই বুঝছেন? এই অঙ্কটা সবাই বুঝছেন? সবাই একটু ডান লিখবেন।
আব্দুর রহমান বলছে স্যার আপনার বইগুলো ভালো, গণিত নিয়ে বই ছিল ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, পড়তে থাকেন। ঠিক আছে, এটা গেল। পরের অঙ্কটায় আমরা আসি। দেখেন একই টাইপের অঙ্ক। কি বলছে এটা? পারবেন আপনারা? 2024 সালে আসছে। এই যে সংখ্যা একটু চেঞ্জ হয়ে আসছে, দেখেন এখানে ছিল কত? 3 ছিল, 3-এর জায়গায় এখন কত দিয়ে দিচ্ছে? 5 দিয়ে দিচ্ছে। যে এত দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে দেখেন এটা যারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি বানাই, তাহলে বড় কে 5, এরপরে 2, এরপরে 1, এরপরে 0। এখন বলতেছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আগে একটা লিখতে হবে, এরপরে 0, এরপরে 2, এরপরে 5। এখন আমার কি করতে হবে? এই দুইটার বিয়োগফল। এখানে যদি অন্তর বলতো তাও কিন্তু একই, অন্তর বলতে পারতো, পার্থক্য বলতে পারতো। হ্যাঁ, এগুলো থেকে বুঝতে হবে বিয়োগফল, অন্তর, পার্থক্য একই কথা। তাহলে 5210 থেকে এটা বিয়োগ করেন, বলেন কত হবে অ্যান্সার? বলেন কত হবে অ্যান্সার? পারা যাবে ইনশাল্লাহ। আমাদের জিকের জন্য আলাদা বই, বাংলার জন্য আলাদা বই, ইংলিশের জন্য আলাদা বই, ইভেন কি ম্যাথের জন্য আলাদা বই, প্রত্যেকটা প্রাইমারি জন্য। আর আমাদের বইগুলোর দাম কিন্তু আহামরি না। ম্যাথ বইটার দাম 290 টাকা, ইংলিশ বইটার দাম 290, তারপরে আপনার বাংলা বইটার দাম 260, জিকে বইটার দাম 250। এগুলো হচ্ছে আমাদের বইয়ের দাম, আহামরি খুব বেশি দাম না আমাদের বইগুলা। পরবর্তীতে আসি আমরা। এটা তাহলে পারলেন আশা করি। এরপরে কোনটা দেখেন, ওই একই অঙ্ক, জাস্ট কি আসতেছে এখানে বলতেছে এত দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাবো, তাহলে বড় থেকে ছোটর দিকে যান, এইটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পরে 0, এই টানা দিয়ে দিন, 1-এর পরে 0, এরপরে 2, 3, 4। এখন বলতেছে এদের যোগফল কত? তাহলে এইটা এইটা এটা যোগ করে দেন। যোগ পারবেন না? যোগ পারবেন না? যা বলতেছে আমরা কিন্তু তাই করতেছি, যা বলতেছে আমরা কিন্তু তাই করতেছি, চেঞ্জ কিন্তু কিচ্ছু করতেছি না। তানিয়া আক্তার বলছে স্যার দোয়া করবেন যেন ম্যাথের বয়টা ওভারকাম করতে পারি। ইনশাল্লাহ, অবশ্যই লেগে থাকেন, পারবেন, আশা করি যে পারবেন। ক্লিয়ার? এইটার করলাম না আমি, হ্যাঁ, যোগটা আপনি করবেন। এরপরে দুইটা ভিন্ন টাইপের ম্যাথ আসে, এই ম্যাথটা দেখেন। বলতাছে 2, 3, 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়? বিজোড় সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না তারা হচ্ছে বিজোড় সংখ্যা। এইখানে বিজোড় সংখ্যা কি আছে? একমাত্র 3, কারণ 2 কেও 2 দ্বারা ভাগ করা যায়, 4 কেও যায়, একমাত্র 3 কে 2 দ্বারা ভাগ করা যায় না। 3 কে কি করা যায় না? 2 দ্বারা ভাগ করা যায় না। এজন্য বিজোড় সংখ্যা গঠন করতে হলে শেষের অঙ্কটা অবশ্যই 3 হইতে হবে, শেষের অঙ্কটা অবশ্যই কি হতে হবে? 3 হইতে হবে। তাহলে শেষের অঙ্ক যদি আমরা 3 রাখি, তাহলে বাকি অঙ্ক থাকে কে? 2টা, এই 2টা। একবার আমরা লিখবো 2 আর 4, আরেকবার আমরা কি করতে পারি? এদেরকে উল্টাই দিতে পারি, 4, 2, আর এখানে সবসময় 3। দেখেন এই 2 এবং 4 উল্টাই লিখতে পারি না, 4 এর জায়গায় 2, 2 এর জায়গায় 4। তাহলে 3 কিন্তু নির্দিষ্ট, 3 কিন্তু শেষে থাকবে, 3টা কিন্তু শেষে থাকবে, কারণ একমাত্র জোড় সংখ্যা হচ্ছে, একমাত্র বিজোড় সংখ্যা হচ্ছে 3। আর কোন সংখ্যা তখনই বিজোড় হবে? শেষের অঙ্কটা, এটা যখন বিজোড় হবে। তাহলে এই অঙ্কটা বিজোড় হইতে হলে 3 এর জন্য নির্দিষ্ট জায়গা কোনটা? এটা। তার মানে আমার আছে কত? 2, 4। আবার 2, 4 কে আবার আমরা একটু ঘুরেই লিখতে পারি 4, 2, কিন্তু শেষে কোনটা হবে? 3। এইটাই, এর চেয়ে বেশি 2টি বিজোড় সংখ্যা আমরা বানাইতে পারি। এই অঙ্কগুলো দিয়ে কয়টা বিজোড় সংখ্যা বানাইতে পারি? 2টি। ক্লিয়ার? 2টি। এখন পরের অঙ্কটায় আমরা আসি। এই অঙ্কটা অনেক সময় প্রাইমারিতে আসার সম্ভাবনা আছে, একটু খেয়াল করবেন। আমার কি বলতেছে? এত দ্বারা গঠিত 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত? এইগুলা দ্বারা 3 অঙ্কের কয়টা সংখ্যা আমরা লিখতে পারবো? 3 অঙ্কের কয়টি সংখ্যা আমরা লিখতে পারবো? তাদের যোগফল। এখন দেখেন এখানে আছে 1, 2, 3, এখানে কিন্তু জোড় বিজোড় বলে নাই। তাহলে এখানে আমরা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা 3 যদি শেষে রাখি, আবার এই 3টা আমি এখানে লিখলাম, এই 3টা আমি এখানে লিখলাম, তখন আমার কি এই 2টা আবার নিজেদের মধ্যে উল্টাতে পারে না? 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 2। এই দেখেন এইটা একটা সংখ্যা, এখানে 123 আর 213 একটা সংখ্যা। আবার আমি শেষে যদি 2 রাখি, শেষে 2 রাখলাম,
তাহলে বাকি সংখ্যা কে কে থাকে? শেষে আমি 2 নিলাম, বাকি সংখ্যা কে থাকে? 1 আর 3। শেষে যদি আমি 2 নিয়ে নিই, শেষের সংখ্যাটা খালি চেঞ্জ করব, বাকি সংখ্যা থাকে 1 আর 3, 1 আর 3। আবার আমি এই 2টা এখানে রেখে দেব। 1 এবং 3 দেখেন পুরো পরস্পর স্থান বিনিময় করতে পারে। 3 এর জায়গায় 1 যাবে, 1 এর জায়গায় 3, তাহলে 3 এবং 1 লেখা যায়। এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এখন আরেকটা আছে দেখেন, আমি এখন প্রথমে 3 লিখছিলাম শেষে, এখন 2 লিখছি, এখন আমি 1 আমি শেষে নেব। 1টা কোথায় লিখবো? শেষে লিখলাম। তাহলে বাকি সংখ্যা কি? 2 এবং 3, তাহলে 2 3 লিখলাম, তাহলে এটা একটা আলাদা সংখ্যা হইলো। এখন 1টা আমি আরেকবার এখানে লিখবো, এরা এদের মধ্যে স্থান বিনিময় করবে। 3 এর জায়গায় 2 যাবে, 2 এর জায়গায় 3 যাবে, টোটাল সংখ্যা হচ্ছে এটা। এখন বলছে টোটাল কয়টা সংখ্যা হইলো? 6টা সংখ্যা। এই সবগুলার যোগফল কত? এই সবগুলার যোগফল কত? এই যে 123 যোগ 213 যোগ 132 যোগ 312 যোগ 231, আরেক কইতেছে 321। এখন যদি যোগ করেন, এই যে অনেকে বইলা দিছে। আচ্ছা 14 নম্বর 1 মোর, আমি আরেকবার বুঝাবো, সমস্যা নাই। আগে দেখেন এটা যোগফলটা কত হবে? 1332। এটা হবে 1332 যদি যোগ করি। এটা যারা বুঝেন নাই তাদের জন্য আসি, যারা বুঝেন নাই প্রথমে এইভাবে লিখে নেবেন। দেখেন এই টাইপের অঙ্ক আসলে প্রথমে এইভাবে লিখে নেবেন। প্রথমে আমি কি করব? মনে করেন 1 আছে, এই 1টা শেষের সংখ্যা বানাবো। 1টা শেষের সংখ্যা, এই 1টা যদি শেষের সংখ্যা থাকে, বাকি সংখ্যা কে? এইটা এবং এইটা বাকি সংখ্যা। তাহলে 1 তো আমি নিয়ে ফেলছি, 1 তো আর নাই, এখান থেকে 1 নিয়ে ফেলছি। আমার আছে কত? 2 3, 2 3 আমি লিখে ফেললাম, 2 3 লিখলাম। এই 1টা আবার এখানে লিখবো, 2 3 আবার গুড়াই লেখা যায়। 3 এর জায়গায় 2 আসবে, 2 এর জায়গায় 3 যাবে, তাহলে এই যে 3 আসলো এখানে, 2 এখানে, 2টা সংখ্যা হয়ে গেল। টোটাল 6টা সংখ্যা হবে। আমরা তো 1 নিছিলাম, এখন আমরা 2 নিব। শেষের সংখ্যা নিব কত? 2। শেষের সংখ্যাটা 2 নিলে আমার বাকি কে কে আছে? 1 আর 3, তাহলে 1 আর 3 লিখলাম। এই 2টা আমরা আবার এখানে লিখবো। এখন এই 1 এবং 3 নিজেদের মধ্যে কি স্থান বিনিময় করতে পারে? সে এখানে যেতে পারে, সে এখানে, তার মানে 3 আর 1। দেখেন এরপরে দেখেন আমরা 2 নিছিলাম, একবার 3 নিছি, একবার 1 নিছি, 2 নিছি, শেষে আমরা কি 3 লিখবো। 3টা নিলেই তো আমাদের শেষ, তাহলে আমরা 3 নিয়ে ফেলছি। আমাদের আছে কত? 1 2, এই যে 1 2 লিখলাম। এই 3টা আমরা আবার চাইলে একবার লিখতে পারি। এদের মধ্যে এরা সাজতে পারে, 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 2। দেখেন এই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা গঠন করা যাবে না। এই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা হয় না, এই 6টা সংখ্যা। এখন এদের যোগফল কত? সবটি আপনি যোগ করবেন। এই যে 231 প্লাস 321, 132, 312, 123। দেখেন প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদা। 213, এদের যোগফল কত? 1331। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে হবে, একটু প্র্যাকটিস করেন তাহলে বুঝতে হবে। আমি আমার মেইন কাজ কি? প্রথমে আমি 1টা আমি শেষের সংখ্যা ধরবো 2 বার করে, এরপরে 2কে আমি শেষের সংখ্যা ধরবো 2 বার করে, 3কে শেষের সংখ্যা ধরবো 2 বার করে, তাহলে হয়ে গেল। পাবেন সব অঙ্কই তার কঠিন আসবে না, সব অঙ্ক তার কঠিন আসবে না। এরকম 2টা অঙ্ক, মানে যদি 15টা ম্যাথ আসে, 1টা থেকে 2টা ম্যাথ আসবে এই টাইপের, আর বাকি ম্যাথগুলো প্রশ্ন দেখে উত্তর দিবেন। সব তো আর একদম সহজ আসবে না, আবার সব একদম কঠিন আসবে না। এই প্র্যাকটিসগুলো আমরা পারবো আশা করি। এরপর আসেন অঙ্কের স্থানীয় মান আর সক্রিয় মান। এই জিনিসটা আমাদের বুঝলেই আমাদের আজকে অনেক কিছু শেখা হয়ে যাবে। অঙ্কের স্থানীয় মান আর সক্রিয় মান দেখেন, মনে করেন 6 5 1, এই অঙ্কটার এইখানে এই অঙ্কের স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করতাম ছোটবেলায় মনে আছে? এটা একক স্থানীয় অঙ্ক, এজন্য এটাকে কি 1 দ্বারা গুণ করতাম, এইভাবে লিখলাম, মনে আছে কিনা? এটা দশক স্থানীয় অঙ্ক, এটাকে আমি কি করতাম 10 দ্বারা গুণ করে এইভাবে লিখতাম। এইটা আমার শতক স্থানীয় অঙ্ক, এটাকে আমরা কি দ্বারা গুণ করতাম? 6 × 100 সমান কত হইতো? 600। পরে ব্যক্তি যোগ করতাম, মনে আছে কিনা? এটা হচ্ছে স্থানীয় মান। কোন অঙ্ক তার স্থানের জন্য যে ভ্যালু প্রকাশ করে। আবার এটার সক্রিয় মান, যেমন 5 6 1, এটার সক্রিয় মানও 1, এটার সক্রিয় মান 5, এটার সক্রিয় মান 6। সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই, সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই। সক্রিয় মান মানে তার নিজস্ব মান। সক্রিয় মানে কি? নিজস্ব। তার নিজস্ব মান কত? 1 5 6। কিন্তু এই অঙ্কের দেখেন, এটার স্থানীয় মান 1, কিন্তু 5 এর স্থানীয় মান কত? 50। 6 এর স্থানীয় মান কত? 600। 6 এর স্থানীয় মান কত? 600। তার মানে সক্রিয় মান নিয়ে আপনার কোনো টেনশন নাই। সক্রিয় মান নিয়ে আপনার কোনো টেনশন নাই। যেমন পরীক্ষার হলে প্রশ্ন আসবে 1325 আছে, এখন এখানে বলল যে 2 এর স্থানীয় মান কত?
এই 2 এর স্থানীয় মান কত? 2টা কয় গড় পরে? একটা গড় পরে, তার মানে একটা 10 দ্বারা গুণ করতে হবে। 2 × 10, 2 এর স্থানীয় মান হচ্ছে 20। এখন যদি বলে 2 এর সক্রিয় মান কত? 2 এর সক্রিয় মান 2, সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই, যা থাকবে এটা। এখন এটা না বলে যদি এটা বলতো, এইটা না বলে যদি এটা বলতো যে 3 এর স্থানীয় মান কত, তাহলে 3 × এর আগে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তার মানে একের পরে দুইটা শূন্য দিয়ে গুণ করতে, কারণ এটা শতক স্থানীয় অঙ্ক, এই জন্য 100 দ্বারা গুণ হবে। এটা সক্রিয় মান কত? সক্রিয় মান 3, তার মানে সক্রিয় মানের কোনো পরিবর্তন নাই, যে সংখ্যা আছে ওইটাই, কিন্তু স্থানীয় মান তার স্থানের জন্য স্থানীয় মান চেঞ্জ হয়। আরেকটা যদি আমি আসি, আপনাকে যদি আমি বলি যেমন 7, 5, 3, 8, এখন আমার এইটা বললো যে এই 3 এর স্থানীয় মান কত, তাহলে আমি কি করব? 3 × 1 গড় পরে, এই জন্য 10 দ্বারা, একক, দশক, শতক, হাজার, তার মানে 30। এই 3 এর স্থানীয় মান কত হবে? 3, মানে সক্রিয় মান হচ্ছে 3, তার মানে সক্রিয় মানের কোনো চেঞ্জ নাই, তার নিজস্ব মান। কিন্তু যখন এর স্থানীয় মান বের করব তখন আমার গুণ করতে হবে, তখন আমার কি করতে হবে? গুণ করতে হবে। বোঝা গেছে স্থানীয় মান আর সক্রিয় মান। এখন আসি এখান থেকে আমাদের কি কি অঙ্ক আসতে পারে পরীক্ষার হলে। দেখেন প্রথমে যে অঙ্কটা আসছে, বলছে এইখানে সংখ্যাটির সর্ববামের 6 এর স্থানীয় মান কত? সর্ববাম এই যে এটার সর্ববাম, দেখেন আমার এটা কি ডান হাত, এটা ডানের অঙ্ক, এটা ডান, সর্ববামে কে আছে? এটার স্থানীয় মান কত? তাহলে এইটাকে আমি কয় দ্বারা গুণ করব? একক, দশক, শতক, তার মানে 100 সমান 600। এটার স্থানীয় মান কত? 600। এখন যদি বলতো এটার সক্রিয় মান কত? সক্রিয় মান হচ্ছে 6, সক্রিয় মান কি 6, সক্রিয় মানের কোনো পরিবর্তন হয় না। বোঝা যায় কিনা আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বোঝা যায় কিনা? রেগুলার যদি ক্লাস পেতে চান অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবেন, আবারও বলতেছি ক্লাসটা শেয়ার করে দেবেন। যদি দেখি যে আশানুরূপ রেসপন্স নাই, তাহলে কিন্তু ক্লাস নিব না, এটা মাথায় রাখতে হবে। কেন নিব না? কারণ আমি এই সময়টা আমার পেইড বেসে দিলে, আমার পেইড বেসে যদি নিতাম, আমি প্রত্যেকটা ক্লাসের জন্য 10,000 প্লাস টাকা পাই। প্রত্যেকটা ক্লাসের জন্য, 1 ঘন্টার একটা ক্লাসের জন্য 10,000 প্লাস ইনকাম হয়। তো সেখানে আমি 1 ঘন্টায় 10,000 টাকার জিনিস আমি প্রতিদিন আপনাকে মাংনা দিতেছি, আপনি একটু শেয়ার করতে চান না, তাহলে হবে? বলেন, এটা আপনার বুঝতে হবে। এরপরে দেখেন এই যেটা এই অঙ্কটা আমরা করবো 2024 সালে আসছে। এখানে বলছে সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান নিচের কোনটি? দেখেন তো, দেখেন পরীক্ষার হলে কিন্তু আসে কার? এটা স্থানীয় মান বের করতে বলছে। তাহলে 3 × কয়টা শূন্য হবে? 1, 2, 3, একের পরে 3টা শূন্য দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে কত? 3000। এই 3 এর স্থানীয় মান কত? 3000। এখন এই স্থানীয় মান না বলে খালি যদি বলতো সক্রিয় মান কত, তাহলে 3, তাহলে উত্তর কে? তাহলে উত্তর হচ্ছে 3। বোঝা যাচ্ছে কিনা? একদম বেসিক ক্লিয়ার করে পড়াবো, আবার বলতেছি একটু সময় দিবেন, আমি ধীরে ধীরে পড়াবো, বাট একদম বেসিক ক্লিয়ার করে। জাস্ট আপনার কাজ হবে এই জব ম্যাথ বইটা আপনার হাতে রাখা, এই বইটা যদি থাকে ম্যাথ নিয়ে কোনো টেনশন করতে হবে না। সেম ভাবে আমাদের ইংলিশের একটা বই আছে, সাধারণ জ্ঞানের বই আছে, বাংলার বই আছে, আপনি চাইলে ওগুলো নিতে পারেন। এরপর আসেন, আমি একটা অঙ্ক না বুঝিয়ে যাব না, এটা দেখেন, এটা আপনারা পারবেন না। এখানে বলছে সর্বডানের অঙ্কের স্থানীয় মান কত? এখানে দেখেন 5, 5, 5, এখানে সর্বডানের অঙ্ক কোনটা? আমার ডান হাত কোনটা? এটা, তাহলে সর্বডানের অঙ্ক এটা, এটার স্থানীয় মান, এটার স্থানীয় মান আর সক্রিয় মান কিন্তু এটাকে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5। সর্বডানের, বামেরটা বলে না, যদি বলতো সর্ববামের এটার স্থানীয় মান কত, তাহলে 5 × 10, 100, তাহলে হয়তো 500। আমার বলছে দেখেন এখানে কিন্তু প্রশ্ন কিন্তু বুঝতে হবে, সর্বডানের সংখ্যা কি? এটা শুরুর সংখ্যা, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ককে কয় দ্বারা গুণ করতে হবে? 1 দ্বারা, 1 দ্বারা। ক্লিয়ার? এরপরে দেখেন যে কতগুলো আমরা প্র্যাকটিস করাই, কেন আপনি পারবেন না পরীক্ষার হলে। এই অঙ্কটা দেখেন, বলছে এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান ও সক্রিয় মানের পার্থক্য কত? আসেন করে দিই। এই সংখ্যাটি 8, 5, 6, 8, 5, 6, 9, 7, 3, 8, 5, 6, 9, 7, 3, এখানে বলছে 6, এই 6 এর স্থানীয় মান আর হচ্ছে সক্রিয় মান। দেখেন তো স্থানীয় মান কত হবে? 6, আর কয়টা গড় আছে? 3টা, তার মানে একের পরে 3টা শূন্য, তার মানে কত? 6000। এটা কত হলো? স্থানীয় মান। তাহলে সক্রিয় মান কত? 6, সক্রিয় মান কত? 6। এখন বলতেছে এই দুইটার পার্থক্য কত?
এই দুইটার পার্থক্য কত, মানে বিয়োগফল কত। তাহলে তো আমরা সহজ, আমরা তো এটা জানি, বিয়োগ জানি আমরা সবাই, বিয়োগ তো আমরা করতেই পারি। সরি 6 বিয়োগ করতে হবে। কত হয়েছে? 6000 বিয়োগ 6, তার মানে 5994 থাকে। যদি 6 যদি বিয়োগ করি, না বুঝলে এইভাবে বুঝবেন, এই যে হাতে 1 9, হাতে 1 9, 5, 5994। তো বোঝা গেছে পরীক্ষার হলে কিভাবে আসবে, পরীক্ষার হলে কিভাবে আসবে আপনি বুঝছেন? এগুলার বাহিরে আসবে না, আমি যা পড়াবো এগুলার বাহিরে আসবে না। হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে, এখানে বলছে 6 এর জায়গায়, এখানে 6 এর কথা বলছো, 6 এর জায়গায় বলতে পারতো 9 এর স্থানীয় মান আর সক্রিয় মানের পার্থক্য কত। এটা আপনি পারবেন না? অবশ্যই পারবেন। এখানে বলতে পারতো যে 5 এর স্থানীয় মান আর সক্রিয় মানের পার্থক্য কত, কিন্তু আপনি পারবেন পরীক্ষার হলে, আপনি যদি এগুলা প্র্যাকটিস করেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আসেন, একটু জটিল কিছু শিখাই। যদি এরকম বলে কোনো সময় যে কোনো সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক XYZ হলে সংখ্যাটি রূপ, মানে এই সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি কত। তাহলে এখানে দেখেন একক স্থানীয় অঙ্ক কোনটা, এইটা একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করতে হবে। একক স্থানীয় অঙ্ক কোনটা, এইটা। তারপরে দশক স্থানীয় অঙ্ক কোনটা, এইটা Y, দশক স্থানীয় অঙ্ক Y। তাহলে দশক স্থানীয় অঙ্ককে কয় দ্বারা গুণ করতে হবে, 10 দ্বারা। তারপরে দেখেন শতক স্থানীয় অঙ্ককে Z, শতক স্থানীয় অঙ্ক হইতেছে Z, তাহলে Z কে গুণ করতে হবে 100 দিয়ে। আমি কি কাজ করলাম বুঝছেন কিনা? সংখ্যা বানাইতে হলে একক স্থানীয় অঙ্ক X, এটাকে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ক Y, এটাকে 10 দ্বারা গুণ, শতক স্থানীয় অঙ্ক Z, এটাকে 100 দ্বারা গুণ। এখন এদেরকে যোগ করে দেন, আমার সংখ্যাটি হয়ে গেছে। জাস্ট একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ করে আমার অ্যান্সার চলে আসবে। দেখেন X প্লাস 10Y প্লাস 100Z। দেখেন কোথায় আছে 100Z 10Y, 100Z 10Y প্লাস X, এটা 100Z 10Y প্লাস X। অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, অনেকের কাছে কঠিন মনে হওয়ার কিছুই নাই। একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এটাই কিন্তু এখানে কঠিন, কিন্তু আমি জানি যে আপনি একদম পানির মতো বুঝে গেছেন, এটা আমি শিওর। এরপরে দেখেন আর অঙ্ক আছে কিনা আমরা দেখতে থাকি। এখন দেখেন প্র্যাকটিসে কি আসছে, প্র্যাকটিস ম্যাথ আমরা কি দিয়েছি দেখেন। এখানে বলতেছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের মান A, দশম স্থানীয় অঙ্কের মান B হলে সংখ্যাটি কত। আবারও বলতেছি সংখ্যাটি বের করতে বলছে, তাহলে একক স্থানীয় অঙ্ককে A, এটাকে কি 1 দ্বারা গুণ করতে হবে, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা। আর দশক স্থানীয় অঙ্ক B, এটাকে কি দ্বারা গুণ করতে হবে, 10 দিয়ে। এটাকে কি দ্বারা গুণ করতে হবে, 10 দিয়ে। এরপরে এটা কি সংখ্যাটি বের করতে হলে যোগ করে দিতে হবে। তার মানে এটা যদি গুণ করি A প্লাস 10B, A প্লাস 10B, A প্লাস 10B। দেখেন বুঝেন কিনা, সংখ্যাটি যদি বের করতে বলে, আবার বলতেছি একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ করে যা যোগ করে দিবেন। জাসিরুল ইসলাম বলছেন ম্যাথ আমার কাছে চোখে জমদূত। তো বুঝতেছেন কিনা? হ্যাঁ, ম্যাথ বই আলাদা নিতে পারবেন, আমাদের যে কোনো বই নিতে আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতেও পাবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই নম্বর, অথবা নিকটস্থ লাইব্রেরিতেও আমাদের বইগুলো পেয়ে যাবেন। আবারও বলতেছি শুধুমাত্র সময় নষ্ট করবেন না, আপনার সময়ের অনেক ভ্যালু। আমরা 4টা বই এই জন্যই সাজেস্ট করি। অনেকেই বলেন ভাইয়া এমন বই নাই একটার ভিতরে সব, একটার ভিতরে আসলে সব দেওয়া যায় না। এখানে যে পরিমাণ প্রশ্ন আছে একটা জব সলিউশনের চেয়ে বেশি। প্রাইমারি প্রশ্ন আলাদা, বিসিএস প্রশ্ন আলাদা, অন্য চাকরির প্রশ্ন আলাদা। তো বুঝতেছেন যে চাকরি পাইতে হলে আপনাকে পড়তে হবে এই বইগুলো। এরপর আমাদের কি আছে দেখেন, এইটা দেখেন, এইটা দেখে আপনারা করতে পারেন কিনা। এটা দেখেন তো কি বলছে, একটি সংখ্যার শতক, দশক, একক স্থানীয় অঙ্ক। দেখেন প্রথম যেটা, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তার মানে এটাকে কয় দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা। এরপরে বলতেছে দশক স্থানীয় অঙ্ক কি, এইটা কিউ, তার মানে এটাকে গুণ করতে হবে কত, 10 দিয়ে। এরপরে বলছে একক স্থানীয় অঙ্ক কে আর, তাহলে আর কে গুণ করতে হবে কি দিয়ে, 1 দিয়ে। এরপরে যোগ করে দেন, শেষ, অঙ্ক শেষ। পাবনা পাবেন, পাবনাতে বই বিচিত্রা লাইব্রেরিতে দাম একটু বেশি না। হ্যাঁ, ফেনীতে পাবেন, ফেনী লাইব্রেরিতে। তো বোঝা গেছে, এটা বোঝা গেছে। লাস্টের অঙ্কটা আপনারা করবেন, আমি এটা করব না, দেখি পারেন কিনা, দেখব কতটুকু বুঝছেন। এখন প্রমাণ হয়ে যাবে
এই সংখ্যাটিতে 8 এর সক্রিয় মান কত? এই সংখ্যাটিতে কি চেয়েছে এটা একটু ভালো করে মন দেন, যে 8 এর সক্রিয় মান কত, এইটাও আসে পরীক্ষায়। দেখেন সিলেট লাইব্রেরিতে পাবেন, সিলেট লাইব্রেরিতে পাবেন। এটার সক্রিয় মান কত দেখি কে কে পারেন? সক্রিয় মান 8 এর সক্রিয় মান, অনেকে কিন্তু ভুল বলতেছেন। সক্রিয় মান চেয়েছে, স্থানীয় মান চায় নাই, স্থানীয় মান চায় নাই। যারা হোম ডেলিভারি নিতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসের নম্বর এটা। শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, বই চলে যাবে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যারা 8000 বলতেছেন তারা কিন্তু ভুল করছেন অ্যান্সারটা। যারা 8000 বলছেন তারা কিন্তু সক্রিয় মান কি নিজস্ব মান, 8 এর সক্রিয় মান হচ্ছে 8। কিন্তু যদি বলতো স্থানীয় মান তাহলে কি হইতো? এই যে 3টা ঘর আছে 3টা শূন্য, এইটা হচ্ছে স্থানীয় মান। আরে ভাই এইটা তো এখনো বুঝাইতে পারলাম না, অনেকে দেখলাম ভুল করলো, তাহলে তো কষ্ট লাগলো। যে স্থানীয় মান আর সক্রিয় মান চিটাগং পাবেন, যে কোনো লাইব্রেরিতে ভাই খোঁজ নিলে পাবেন, যেখানে 4টির বই বিক্রি হয়। তবে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আপনারা বইগুলো এখনই কালেক্ট করে নেন, সামনের সপ্তাহ থেকে প্রতিদিন এই বইগুলোর উপরে পরীক্ষা হবে। প্রতিদিন রাত্রে পরীক্ষা দিবেন। আমরা সিলেবাস আগেই দিয়ে দেবো, 90 দিনের প্রতিদিন পরীক্ষা হবে। তো আপনি চাইলে এই বইগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে মৌলিক সংখ্যার উপরে ক্লাস হবে, দ্বিতীয় ক্লাস। আজকে তো প্রথম ক্লাস গেল, দ্বিতীয় ক্লাস হবে মৌলিক সংখ্যার উপরে। অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ক্লাসটা শেষ করে যান। ক্লাসটা ফরিদপুরে পাবেন, নিউ বইঘর, যে কোনো জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে পাবেন। অনেক পপুলার বই, তো বললেই হবে যে লার্নিং স্কুলের বই নেব। স্যার আগের অনেকগুলো অঙ্কগুলো প্লিজ একবার বুঝিয়ে দিবেন। আপনি এই ক্লাসটা থাকবে, ইয়াসিন এম আরাফাত এই ক্লাসটা তো আছে, আপনি একটু দেখে নেবেন। এই ক্লাসটা আমি বের হইলে আবার পেয়ে যাবেন, বই হাতে পাইলে হয়। হ্যাঁ, হাতে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস হবে কি মৌলিক সংখ্যা। আবার বলতেছি আমরা টোটাল 70টা ক্লাস দিব। 70টা ক্লাসের মধ্যে একটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেল। আজকে 70টা ক্লাস দিব ফ্রিতে, 70টা, তার মধ্যে একটা ক্লাস হয়ে গেল। নেক্সট 2 নম্বর ক্লাস হবে কিসের উপরে? মৌলিক সংখ্যা। ইনশাল্লাহ মৌলিক সংখ্যা একদম পানি বানিয়ে ছাড়বো, মৌলিক সংখ্যা একদম পানি বানিয়ে ছাড়বো নেক্সট ক্লাসে। অবশ্যই চোখ রাখবেন, লার্নিং স্কুলের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর লার্নিং স্কুলের এক সেট বই হাতে রাখেন। আল্লাহ হাফেজ।